नमस्कार बंधुरा और प्रियजनेरा आजकेर भिडियो जोधपुर निये যারা নিয়মিত আমাদের রাজস্থান সিরিজ দেখছেন তাদের আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং যারা আজই প্রথম দেখছেন তাদের জানানোর জন্য এক ঝলকে দেখিয়ে দিই বাই রোড আমরা রাজস্থান কিভাবে ট্যুর করেছিলাম। আপনি যদি আজ থেকে 2 বছর পরও রাজস্থান যাচ্ছেন তাহলেও এই ভিডিওগুলি সমান গুরুত্বপূর্ণ, কারণ রুট ম্যাপ তো আপনারা পেয়েই যাচ্ছেন গুগল করে। আমি রেখেছি রাজ্যের ইতিহাস, ভূগোল। তাই আমি সাজেস্ট করব বাড়ির ছোটদের সঙ্গেও আমাদের ট্যুর সিরিজগুলো শেয়ার করতে পারেন। আমরা চলেছি কুলধারা হেরিটেজ ভুতুরে গ্রাম দর্শন করে যোধপুরের দিকে ভায়া NH 125। জয়সলমীর শহর থেকে বেরোতেই আমাদের বাঁ দিকে পড়ছে জয়সলমীর উইন্ড পার্ক, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর চতুর্থ অর্থাৎ 4th লার্জেস্ট অপারেশনাল অনশোর উইন্ড ফার্ম। এটি সুইজারল্যান্ড এনার্জি প্রজেক্ট। 2001 সালে এটির কাজ শুরু হয়ে 2012 সালের মধ্যে এর কম্বাইন্ড ইনস্টলড ক্যাপাসিটি 1000 মেগাওয়াট ছাড়িয়ে যায়। এবার কথা হচ্ছে যোধপুরে কি আছে, কেন যাব। যারা ঘুরতে ভালোবাসেন তাদের কারণের প্রয়োজন নেই, নতুন শহর নতুন জায়গা এমনিই যাবেন দেখতে। যারা কারণ খুঁজছেন তারা রাজস্থান ঘুরলে যোধপুর আপনার ঝুলিতে অ্যাড করে নিন, নইলে কেউ জিজ্ঞেস করলে পস্তাতে হবে ভারতের ব্লু সিটি মিস করার জন্য। যারা ইতিহাস প্রেমী তারা তো নিশ্চয়ই যাবেন। সবার জন্য আমি অল্প স্বল্প ব্যাখ্যা দিতে দিতে এগোবো, সঙ্গে থাকুন। ব্লু সিটি যোধপুর ঢুকতে ঢুকতে বিকেল 5টা তো বাজবেই। প্রথমেই রুট ম্যাপে দেখালাম প্রায় 5 ঘন্টা জার্নি। রাস্তায় তো একটু ইঞ্জিন ব্রেকও নিতে হবে। জয়সলমীর সিটিতে থাকাকালীনই আমরা যোধপুর হোটেল বুক করে নিয়েছিলাম। রাতে থাকবো হোটেল রিগমোর হাভেলিতে। রাস্তা আমরা দারুণ এনজয় করছি। রাজা মহারাজাদের হাভেলি ফোর্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে দিগন্ত পর্যন্ত মখমলে রাজস্থানের রাস্তা যেন আবেশ আরাম দিচ্ছে। সুতরাং সাজেস্ট করব রাজস্থান ঘুরতে হলে রোড ট্রিপ করুন। এখন অবশ্য পুরো ভারতবর্ষেই রোড ট্রিপ করার মজা নেওয়া যায় থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। রাজস্থানে পিঙ্ক সিটি, হোয়াইট সিটি, গোল্ডেন সিটি অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। এবার ব্লু সিটি। কথা হলো ব্লু কেন, এর পেছনে যুক্তিযুক্ত কোনো কারণ অধিবাসীরা দিতে পারেননি। রাঠোর বংশোদ্ভূত রাজপুত শাসক রাও যোধা 1459 সালে যোধপুর প্রতিষ্ঠা করেন। সুরক্ষার কৌশলগত কারণে রাও যোধা তার রাজধানী মন্দোর থেকে যোধপুর নিয়ে আসেন এবং মেহেরনগড় ফোর্ট তৈরি করেন। শহর নীলাভ করার পেছনে রাও যোধার কোনো হাত ইতিহাসে পাওয়া যায়নি। বর্তমানে ব্লু একটা আর্টিস্টিক ভিউ ক্রিয়েট করতে ব্যবহার করা হচ্ছে। খেয়াল করলে দেখা যায় যোধপুরের যারা ব্রাহ্মিনস তারা নিজেদের আলাদা করতে এবং রয়্যাল কানেকশন বোঝাতে এই রংটা বেছেছিলেন, কারণ তারা দেওয়ালে কপার সালফেট লাইম ওয়াশ অ্যাফোর্ড করতে পারতেন। আর তুলনামূলক এই কস্টলি ওয়াশ পোকামাকড় এবং আবহাওয়ার ক্ষয়ক্ষতি থেকে একটু বেশি রক্ষা করতে পারছিল বাড়িগুলোকে। সেই সঙ্গে নীলাভ সাদা ঘরকে ঠান্ডা রাখতেও সাহায্য করছিল। তাই শহরের উত্তরে অবস্থিত এই নীল শহরের বেস্ট ভিউ পাওয়া যায় মেহেরনগড় ফোর্ট থেকে। দুপুর 2:47 আমরা যোধপুরের একটি গ্রাম বালেসর সাতান পেরিয়ে একটি পেট্রোল পাম্পের পাশে এসে দাঁড়িয়েছি। জানবেন যে কোনো পেট্রোল পাম্পের কাছে দাঁড়ানোটা বেশি সেফ, কারণ ওর পাশে ক্যামেরা লোকজন থাকে। যাই হোক, গাছের ছায়া দেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চা কফি বানিয়ে মুক্ত বাতাসে এনার্জি নিচ্ছি। চায়ের সরঞ্জাম সবসময় সঙ্গে নিয়েই ঘুরি। এটা রোড ট্রিপে আজকাল সবাই করছেন, এর মজাই আলাদা। বন্ধ ঘরের দুয়ার থেকে মুক্ত আকাশে ফেরো। দিকে হচ্ছে বালাসোর টাউন, কিন্তু আমি জাস্ট একটা ছায়া ছিল বলে একটুখানি ঘুরে দাঁড়ালাম। রাস্তায় আসার সময় যে নীলগাই দেখতে পেলে? হ্যাঁ, নীলগাই দেখার রাস্তা। এখানে একটা পেট্রোল পাম্পও আছে। কি এটা তাহলে? অন্য কিছু। টি ব্রেক নেওয়ার ঘণ্টাখানেক আগে রাস্তার ধারে হঠাৎ এদের দেখা পেয়ে থমকে দাঁড়াই।
তখন কনফিউজ ছিলাম কি প্রাণী এটা। স্বচক্ষে এই প্রথম দেখলাম কিনা নীলগাই, ভারতে পাওয়া 6টি হরিণ প্রজাতির মধ্যে একটি। এটি এশিয়ার বৃহত্তম হরিণ প্রজাতি। রোড ট্রিপের এটাই মজা, কোথায় কোন অজানা খাজানা ছড়িয়ে আছে। গবেষণায় নাকি পাওয়া গেছে 3000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে এই নীলগাইয়ের উপস্থিতি পশ্চিমবঙ্গেও ছিল। মানুষের বংশবৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক প্রজাতি লুপ্তপ্রায়, এরাও সেই লুপ্তপ্রায় প্রাণীর দলে। 3:30 বাজে এখন। ভিডিও শুরুতেই বলেছি প্রায় 5 ঘন্টার জার্নি, 284 কিলোমিটার পথ। তাই চলার পথে যোধপুরের আশপাশের রাজস্থান সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দিলাম, আর বোর করব না। এবার আমরা যোধপুর সিটিতে ঢুকে যাব। এই 284 কিলোমিটার দীর্ঘ পথে আমরা মোট 5 বার টোল দিয়েছি, 3 বার 55 টাকা, 2 বার 70 টাকা, টোটাল 305 টাকা। টোলের ডিটেল এবং অন্যান্য খরচ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আমরা চলেছি আমাদের হোটেল রিগমোর হাভেলির দিকে। পাহাড় কেটে পাথর বোঝাই লরি দেখে খেয়াল হলো এই প্রসেস কত যুগ ধরে চলছে। পাহাড় ভাঙা পাথর দিয়ে প্রাসাদ ও ঘর তৈরি করা। কত পাহাড় জিওগ্রাফি থেকে মুছেই গেছে। বৃক্ষরোপণ অভিযানে কিছু সবুজ হয়তো ফেরত পাওয়া যাবে। পাহাড় সমুদ্র কি ফিরে পাওয়া যায়? আপনাদের কি মত? বিকেল 5টা নাগাদ আমরা হোটেল ঢুকে গেলাম। ঝট করে রুমটা দেখিয়ে দিই, হাতে বেশি সময় নেই, শীতের বেলা, অন্ধকার হয়েই এসেছে। আমরা যাব হোটেল থেকে 8.5 কিলোমিটার দূর মন্দোর গার্ডেনে। একদম বেসিক বাজেট হোটেল, তবুও রুম ফেয়ার 1500 টাকা। বাইরেটা হাভেলি লুক। কাল সকালে দিনের আলোয় বাইরেটা দেখাবো। লোকেশনের জন্য এলাকায় হোটেলটি বেশ পপুলার। এবার মন্দোর গার্ডেন। গার্ডেনটি সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফিস জনপ্রতি 30 টাকা। দেখার জন্য অনেক কিছু আছে। গার্ডেনটি যোধপুরের ইতিহাসের সংগ্রহশালা বলা যেতে পারে। গার্ডেনটি আসলে রয়্যাল সেনোটাফের জন্য, অর্থাৎ রাজপরিবারের সমাধি। 4 তলা উঁচু সেনোটাপগুলি মন্দিরের স্ট্রাকচারে তৈরি। ব্যবহার করা হয়েছে লাল বেলে পাথর। সেনোটাপগুলিতে প্রবেশ করতে আপনাকে জুতো খুলতে হবে। আবার পুরো গার্ডেন হেঁটে দেখতে অনেকটা পথ, সুতরাং এটা মাথায় রেখে জুতো পরবেন এবং হাতে সময় রাখবেন। আমাদের হাতে এত সময় ছিল না, তাই অদেখা রয়ে গেছে প্রায় সমস্তটাই। গার্ডেনে আর রয়েছে হল অফ হিরোজ, রাজপুত ফোক ফাইটার্স এবং বিভিন্ন দেবদেবীর রঙিন ভাস্কর্য রয়েছে এই হলে। বিশেষ আকর্ষণ 16টি রঙিন উজ্জ্বল স্ট্যাচু, এক একটি সিঙ্গেল রক কেটে তৈরি। মন্দোর গার্ডেনের তৃতীয় আকর্ষণ 30 কোটি হিন্দু দেবতার মন্দির। এছাড়াও রয়েছে গভর্নমেন্ট মিউজিয়াম। এটি রাজস্থানের ঐতিহাসিক শিল্পকর্ম ও ধ্বংসাবশেষের স্টোর হাউস বলা যেতে পারে একরকম। মিউজিয়ামটি শুক্রবার বাদে বাকি দিনগুলি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দোর গার্ডেনে আসার আগে যেমন বললাম, জুতো এবং সময়ের ব্যাপারটা মাথায় রাখবেন। দিনের বেলা ছাতা সানগ্লাসেস হয়তো আপনার জন্য কমফোর্টেবল হতে পারে, আর ক্যামেরা ছাড়া এই গার্ডেনে আসার কোনো মানেই হয় না। খেয়াল রাখবেন, গার্ডেনটি শুধু ইতিহাস নয়, হনুমানেরও বাসা, তাই সাবধানে রাখবেন আপনার ব্যাগ, ক্যামেরা এইসব। বুঝতেই পেরেছেন, বন্ধ হওয়ার ঘণ্টাখানেক আগে আমরা গার্ডেনে ঢুকেছি, তাই ঝট করে পুরো গার্ডেনটা এক ঝলকে দেখে নেওয়ার জন্য টয় ট্রেনে চড়ে নিয়েছিলাম। টিকিট মূল্য 10 টাকা মাত্র। লম্বা লাইন দিয়ে টয় ট্রেনে উঠে আরাম করে এক চক্কর কেটে নিলাম। কোথায় কি আছে, প্লাস চা, কফি, স্ন্যাক্সের দোকান কোথায় সেটাও বুঝে যাবে। ট্রেন থেকে নামতেই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইম হয়ে গেল। আমরা রাজস্থানের সমস্ত জায়গার লাইট অ্যান্ড সাউন্ড শোগুলো দেখার চেষ্টা করেছি। দেখার চেয়ে শোনাটা বেশি জরুরি। সেই অঞ্চলের ইতিহাস, অনেক অজানা তথ্য শোগুলো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রদর্শন করছে। আমাদের জন্য বিষয়টা আকর্ষণীয় ছিল। राठौड़ राजवंश अपने पराक्रम और निर्माण के लिए अमर रहेगा। যে জায়গায় যাচ্ছি
তার ইতিহাস ভূগোল বর্তমানে যদি না জানবো তাহলে কেন যাওয়া, তাই না? শোয়ের শেষে গার্ডেন পুরো ভুতুরে, ঝপাঝপ লাইট বন্ধ করে দিল, নইলে গার্ডেন খালি করা বোধহয় কর্তৃপক্ষের জন্য শক্ত কাজ হয়ে যায়। হেঁটে পার্কিং পর্যন্ত যাওয়াটাও যেন অ্যাডভেঞ্চার। গার্ডেন থেকে বেরিয়ে রাজস্থানের বিখ্যাত ভারী দুধ আর জিলেপি দেখে দাঁড়িয়ে গেলাম। রাজস্থানি স্ট্রিট ফুড এসব, তাই এন্ড তক এনজয় করে নাও। হোটেলের আশেপাশে আর কিছু নেই কিন্তু। এরপর সোজা হোটেল। রুমে ফিরে এলাম, অনলাইন ডাল খিচুড়ি আনিয়ে দুজনে ভাগাভাগি করে সামান্য খেয়ে জাস্ট লম্বা ঘুম। গুড মর্নিং যোধপুর। আমরা সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে রেডি যোধপুর সিটি এক্সপ্লোর করার জন্য। এখানে আমরা 2 রাত থাকবো। ব্রেকফাস্টের সরঞ্জাম যেমন ড্রাই ফ্রুটস, ম্যাগি, কাপ পোহা এবং গরম জল করার জন্য কেটেল, এসব আমরা সঙ্গেই ক্যারি করি যাতে সময় বিশেষে ফাস্ট রেডি হতে পারি। হোটেলে সামান্য ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম। সময় সকাল 8:50। সারাদিন যোধপুর সিটি এক্সপ্লোর। প্রথমেই যাচ্ছি মেহরানগড় ফোর্ট। রিগমোর হাভেলি হোটেল থেকে 4.5 কিলোমিটার, 10 থেকে 15 মিনিটে পৌঁছে যাব। বাঁ দিকে লক্ষ্য করুন, অলরেডি দেখা যাচ্ছে যোধপুরের সবচেয়ে উঁচু এবং দুর্গম জায়গায় তৈরি এই ফোর্টের প্রতিষ্ঠাতা রাওযোধা। আগেই বলেছি 1459 সালে যোধপুর শহর প্রতিষ্ঠা করার সময় এই ফোর্টের কাজ প্রথমেই শুরু করেন রাওযোধা। মেহরানগড় ফোর্টের 200 মিটার আগে আমরা কার পার্কিংয়ে থামলাম। সেখানে পাশেই রয়েছে যশবন্ত থারা। এটি আসলে রয়্যাল সেনোটাফ, মকরানা মার্বেলের দুধ সাদা সমাধি, মেমোরিয়াল টু মহারাজা সেকেন্ড যশবন্ত সিং। 1899 সালে তৈরি শ্বেতপাথরের এই মনুমেন্টের বাইরে একটি প্রাকৃতিকভাবে তৈরি বৃষ্টি জলে পুষ্ট বিশাল হ্রদ রয়েছে, যা দেবকুণ্ড নামে পরিচিত। এই দেবকুণ্ড রয়্যাল ফ্যামিলি বিশেষ আচার অনুষ্ঠানের জন্য আজও ব্যবহার করে আসছেন। যশবন্ত থারা গার্ডেনে আরও ছোট বড় সেনোটাফ দেখা যায়, যেগুলো পরবর্তীকালে বংশ পরম্পরায় তৈরি হয়েছে। এই গার্ডেনে প্রতি সন্ধ্যায় রাজস্থানী সঙ্গীতের আসর বসানো হয়। এই মেমোরিয়ালটিকে তাজমহল অফ মারওয়ার বলা হয়। যে মকরানা মার্বেলের কথা বললাম সেটি আসলে রাজস্থানে মকরানা এলাকার গ্লোবাল হেরিটেজ স্টোন রিসোর্স। যে পাথরে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেওবন্দের মসজিদ এ রশিদ এবং বর্তমানের অযোধ্যার রাম মন্দিরও তৈরি হয়েছে। যশবন্ত থারা মেমোরিয়ালের ভেতরে হলের দেওয়ালে বংশ পরম্পরায় রাজাদের ছবি সহ তাদের সময়কাল উল্লেখ করা আছে। যশবন্ত থারার বাগান অংশটিও দেখার মতো ও যে কোনো রকম থিম শুটিংয়ের জন্য পারফেক্ট। যশবন্ত থারা থেকে বেরিয়ে আপনারা চাইলে রাওযোধা ডেজার্ট পার্কে যেতে পারেন। এটি কার পার্কিং থেকে 650 মিটার দূর। সম্ভবত ট্রেক করে যেতে হবে। 250 একর পাথুরে মরুভূমির উপর এই পার্কে সংরক্ষণ করা হয়েছে স্থানীয় গাছপালা ও প্রাণী। 2006 সালে তৈরি এই পার্কটি রাওযোধার নামে উৎসর্গ করা হয়েছে। এখানে প্রাচীন কিছু আর্কিটেক্ট, মন্দির ও একটি মিউজিয়াম রয়েছে। শীতকালে সকাল 8টা থেকে সন্ধে 5:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আরও ডিটেলস জানতে নির্দিষ্ট ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কেননা আমরা আর পার্কে গেলাম না, আমরা একবেলায় আর কত ইতিহাস জানবো, তাই পা বাড়ালাম মেহরানগড় ফোর্টের দিকে। মাত্র 200 মিটার হেঁটে 5 থেকে 7 মিনিট ট্রেক করে চলে এলাম
ফোর্টের বাইরেই রাস্তার পাশে রীতিমতো কনস্ট্রাকশন চলছে। এবার আপনারা গেলে নির্ঘাত দোকানপাট দেখতে পাবেন। এবছর যারা যাবেন তারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না মেহরানগড় ফোর্টের বাইরে দোকান, হোটেল, টিকিট কাউন্টার কি দেখলেন। যদিও টিকিট কাউন্টার তোরণ থেকে প্রবেশ করলেই দেখতে পাবেন। বিশাল বিশাল এই দুর্গগুলির তোরণ বা দরওয়াজা নিয়ে প্রত্যেক ভিডিওতেই ব্যাখ্যা করে আসছি। তোরণের বাইরে গণেশ মন্দির তখন এই তোরণ নির্ঘাত গণেশ পোল। ফোর্টের প্রাচীরে যে চাকাটি দেখা যাচ্ছে সেটার ইতিহাস বা ব্যাখ্যা সম্ভবত এই ফোর্টের ছাদে গেলেই পাওয়া যাবে। তাই সঙ্গে থাকুন। ভিডিওটি একটু বড় হচ্ছে ঠিকই, যোধপুর নিয়ে আপনারা যাতে একটা সম্পূর্ণ বা একত্রিত ধারণা করতে পারেন, তাই একটা ভিডিওতেই দুদিনের ট্যুরটা রাখলাম। দুর্গের তোরণ বা দরজাগুলো লোহার এবং কাটা দিয়ে সাজানো থাকে, যাতে হাতির মাথা দিয়ে গুঁতিয়ে বা কোনোভাবেই ধাক্কা দিয়ে সহজে ভাঙা না যায়। তোরণের সিলিং সহ দুর্গের ভেতরেও অনেক জায়গায় বাদুড়ের বাসা লক্ষ্য করবেন, যেগুলো কর্তৃপক্ষ কোনো রকম ডিস্টার্ব না করার সিদ্ধান্ত নিয়েছেন। মোটা পুরু পাঁচিলগুলো সৈন্যদের ডিউটি আওয়ার্সে থাকার জন্য যথেষ্ট। ভাবুন তো, আমরা দুর্গের ভেতরে এই যুগে সহজেই প্রবেশ করে গেলাম। রাজার আমলে রীতিমতো কৈফিয়ত ও পারমিশন গ্র্যান্টেড হলে তবেই প্রবেশ করতে পারতাম, তাই না? তবে এই যুগে প্রবেশ করতে ভারতীয় হিসেবে আপনাকে শুধু প্রবেশ মূল্য দিতে হবে মাত্র 100 টাকা। আর সে যুগের ইতিহাস জানতে গাইড বা অডিও গাইড করতে পারেন 1 থেকে 4 জনের জন্য 300 টাকা। আমাদের একটি ফ্যামিলি গ্রুপ এসে সুন্দর প্রপোজাল দিলেন যদি আমরা ওদের সঙ্গে ক্লাব করে অডিও গাইড নিই। তবে একসঙ্গে জমা করার একটা অসুবিধা আছে বলে আমরা নিজেদের মতো 300 দিয়েই নিয়ে নিলাম, যেখানে 500 টাকা কশন মানি ছিল। তবে যদি মে মাসে 12 তারিখে যোধপুর প্রতিষ্ঠা দিবসে যেতে পারেন তাহলে কিন্তু প্রবেশ একদম বিনামূল্যে। ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে অন্যতম এই দুর্গটি রাজস্থানের অন্যান্য দুর্গের মতোই স্যান্ডস্টোনে তৈরি। 400 ফুট উঁচু পাহাড়ের মাথায় প্রতিষ্ঠিত এই দুর্গের দেওয়াল সর্বোচ্চ 120 ফুট এবং স্থান বিশেষে 65 ফুট চওড়া। 1200 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে দুর্গটি। 7টি তোরণ রয়েছে, তবে সবচেয়ে পপুলার জয় পোল, যেখান দিয়ে আমরা প্রবেশ করছি। এই পোলটি 1808 সালে যুদ্ধজয়ের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। যুদ্ধজয়ের প্রতীক শুধু তোরণ কেন, কামানে গোলার নিশানও আজও স্পষ্ট। মহারাজা মান সিংজির সময়কালে জয়পুরের মহারাজা জগৎ সিংজি এই দুর্গে আক্রমণ করেন। সে আমলে স্থানীয় রাজাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। তার সুযোগ নিয়ে ভারতবর্ষে বিদেশি শক্তিগুলি রাজত্ব করে গেছে, এই ইতিহাস অজানা নয় কারো। জয়পুরের মহারাজ জগৎ সিংজি যোধপুর প্রধান পোকরান সিং চাম্পাওয়াতের বিশ্বাসঘাতকতা ও মদতে এই দুর্গ আক্রমণ করেছিলেন। দুপক্ষের বীর সৈন্যদের প্রচুর রক্তক্ষয়ের মূল্যে অবশেষে দুর্গ অজেয় থেকে যায়। মহারাজা মান সিংজি যুদ্ধজয়ের স্মরণে এই জয়পোল ও আরও একটি দুর্গের দেওয়াল দোধ কাংরা পোল সুরক্ষা বৃদ্ধির জন্য তৈরি করেন। বিশাল দুর্গটি ঘিরে রেখেছে অনেকগুলি মহলকে, যেগুলো মনোমুগ্ধকর সূক্ষ্ম কাজ, পাথরে খোদাই এবং শিল্প প্রাচুর্যে আপনি নিশ্চিত আটকে যাবেন। প্রাসাদগুলি এক্সপেন্সিভ কোর্টিয়ার বাগান দিয়ে একে অপরের সঙ্গে কানেক্টেড। যোধপুর দুর্গের একটি প্রচলিত গল্প শোনাই। দুর্গটি দেখতে দেখতে মন দিয়ে গল্পটি শুনুন। 1459 সালে রাও যোধা যখন মন্দোর থেকে রাজধানী যোধপুরে নিয়ে আসেন, তখন এই দুর্গের পাহাড়টির নাম ছিল ভাকুর চিরিয়া, মানে হলো দি মাউন্টেন অফ বার্ডস। লোকগাথা বা কিংবদন্তি অনুসারে এই পাহাড়ে এক সন্ন্যাসী বাস করতেন, নাম ছিল চিরিয়ানাথজি। রাজা যেহেতু এই পাহাড়ে দুর্গ নির্মাণ করতে চাইছিলেন, তাই তিনি আরেকজন ক্ষমতাশীল সন্ন্যাসী দেবী কর্ণীমাতাকে সাহায্যের জন্য আহ্বান করেন। কর্ণীমাতার গল্প আমরা আগের ভিডিওগুলোতে রেখেছি, আই বাটন থেকে ভিডিওটি সংগ্রহ করে নেবেন অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, কর্ণীমাতার অনুরোধে চিরিয়ানাথজি পাহাড় তো ছেড়ে দেন, কিন্তু অভিশাপও দিয়ে যান যে এই রাজ্য কখনো উন্নতি করবে না। এরপর কর্ণীমাতা নিজ হস্তে মেহরানগড় দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান ঠিকই, কিংবদন্তিতে এও পাওয়া যায় মহারাজ রাও যোধা রাজা রাম মেঘওয়াল নামক একজন ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেবতাকে উৎসর্গ করতে বাধ্য হন এই অভিশাপকে কমজোরি করতে। তবে রাজারাম স্বেচ্ছায় নিজেকে বলিদান দেন রাজকার্যে এমন কত বলিদান কতকাল গেছে তার কোনো ইয়ত্তা আছে? মহারাজ রাজা রামকে আশ্বস্ত করেছিলেন তারই বলিদানের পরিবর্তে
তার পরিবারের সমস্ত দায়িত্ব রাজ তহবিলের। যখন এই ফোর্টটা তৈরি করা হয়েছিল সেই সময় এই ফোর্টের মেইন এন্ট্রেন্স ছিল এইটা। এই যে দুটো হোল দেখা যাচ্ছে, এই দুটো হোলের মধ্যে গাছের গুঁড়ি আর তার কাঁটা রেখে শত্রুদেরকে আটকানো হতো। তো এইখান থেকে সামনের দেওয়ালে গাছের গুঁড়ি আটকে দেওয়া হতো, আর তার মধ্যে পুরো তার কাঁটা দিয়ে এইটা ছিল মেইন এন্ট্রেন্স 1459 AD-তে। পরে রাজারা যারা এসছে বংশজরা, তারা দরজাটাকে আগে এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, দুর্গ প্রতিষ্ঠার 100 বছর পর রাও মানদেও দুর্গের তোরণ ও প্রাচীর আরও মজবুত করেন। সামথিং সেঞ্চুরিতে এটা বানানো হয়েছিল। এক্স্যাক্ট রাইট টার্ন দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে যেন হাতি যদি ঘোড়া যদি উপরে দৌড়ে আসে, ওই হিলের উপর দিয়ে যখন দৌড়ে আসে এক্স্যাক্ট রাইট টার্ন স্পিডে ওরা নিতে পারবে না, ওদের পা স্লিপ করে যাবে। সেই কারণে এটা এরকম করে রাইট বানানো হয়েছে। তারপরেও এই দুর্গ হস্তান্তরিত হয় রাঠোর ও মুঘলদের কাছে। বাদুরের বাসা, এর কথা আগেই বললাম। মেহরানগড় ফোর্টের এই লোহাপলি দেখতে পাওয়া যাবে সবচেয়ে আলোচিত ইতিহাসকে নাড়া দেওয়ার এক প্রথার অংশ জৌহার। এই হাত সতীদের হাতের ছাপকে অমর করা আছে। অধিকাংশ ছাপই শিশুর মনে হবে, হয়তো অপরিণত রাজনারীদের যারা সতী হয়েছিলেন। তবে তখনও সমাজে সতী প্রথার কালো অধ্যায় শুরু হয়নি। এ রাজপুত নারীদের বীর আত্মহনন। যখন যখন দুর্গ আক্রমণ হয়েছে বিদেশি শত্রুদের দ্বারা, যাদের যুদ্ধ জয়ের নৈতিক বোধ ছিল না, জয়ের উল্লাসে শোষণ করত নারীদের, হত্যা করত শিশুদের, তাদের হাত থেকে নিজের সম্মান রক্ষার্থে এবং কখনো নিজের রাজার প্রতি লয়্যালটি ও প্রেম বোঝাতে রাজার মৃত্যুর সঙ্গে নিজের জীবন বলিদান করে গেছেন রাজনারীরা। যাওয়ার আগে প্রথা পালনের মাধ্যমে এ তাদের সিঁদুর মাখা হাতের ছাপ। কথায় কথায় আমরা চলে এসেছি একতলা উপরে শৃঙ্গার চকে। এখানে রাজাদের রাজতিলক অনুষ্ঠান অর্থাৎ রাজ্যাভিষেক হতো। বেদিটি লাল পাথরেরই তৈরি, তবে সাদা মার্বেল পাথরে মোড়া। সিংহাসনটি মার্বেল পাথরের। কারেন্ট মহারাজা যে মহারাজা করেছেন, তার রাজতিলক হয়েছিল 1952-তে, যখন ওর বয়স ছিল 4 বছর। আচ্ছা, ওর বাবার মৃত্যু হয়েছিল প্লেন অ্যাক্সিডেন্টে। সেই সময় ওই যে ফটোটা আছে, 4 বছর বয়সে ওর রাজতিলক হয়েছিল। আর ওদের ট্র্যাডিশন হচ্ছে যে আগের রাজা থাকবে, সে নিজের আঙুল, তলোয়ার যে আঙুল কেটে সেই রক্তটা মাথা দিয়ে রাজতিলক। আমরা দেখছি এবং এতক্ষণ শুনলাম মহারাজা হনবন্ত সিং এর পুত্র দ্বিতীয় জয় সিংজির রাজ্যাভিষেকের কথা। এ তো গেল রাজা রাজরার গল্প। সেই গল্পে ইন্টারেস্ট না থাকলে লক্ষ্য করুন রাজবাড়ির অর্নামেন্টাল ডিজাইনগুলি। কি সূক্ষ্ম কারিগরি! কে ডিজাইন করেছে, কার আমলে কতটা তৈরি হয়েছে, কার আমলে কাজ সম্পন্ন হয়েছে, সমস্ত ইতিহাস রাজবাড়িগুলোতে নথিভুক্ত আছে। যদি আপনি ইতিহাসপ্রেমী বা গবেষক হন, হাতে প্রচুর সময় ও অধ্যাবসায়ের উৎসাহ নিয়ে চলে আসুন রাজস্থান। আপনাকে আপনার সময় ও ধৈর্য অনুযায়ী ভিডিওটি পজ করে রাজপরিবারের সামগ্রীগুলির ইতিহাস পড়ে দেখার অনুরোধ রাখলাম। আমি আর এসবের ব্যাখ্যা করার ধৃষ্টতা এবং ভিডিওটি বড় করছি না।
এটি মহারাজাদের ব্যবহৃত একটি হুকা। আশ্চর্য এর কারিগরি, মিউজিয়ামে রাখার মতোই। হুকা প্রেমীরা এর মর্ম বুঝবেন। চলুন এবার মেহেরানগড় প্রাসাদের মহলগুলি দেখাই। আগেই বলেছি এক একটা উঠোন, দরওয়াজা ও বাগান পেরিয়ে তবেই আরেকটা মহলে যেতে পারবেন। উল্লেখযোগ্য মহলগুলি হল মতিমহল, ফুলমহল, শীষমহল, তখ্ত ভিলা এবং আরও অনেক। রয়েছে 7টি নজরকাড়া মহল, কয়েক পুরুষের প্রাচুর্যের দুর্গ প্রাসাদ। একদিনে সামান্যই জানা সম্ভব। চলে এসেছি শীষমহলে। মেওয়ারের মহারাজা অজিত সিংজির ব্যক্তিগত মহলের একটি অংশ। আপনি এটি খুঁজে পাবেন বর্তমান টেক্সটাইল গ্যালারির পাশে। দেওয়ালে পেইন্ট করা হয়েছে হিন্দু দেবদেবী এবং রামায়ণের অংশবিশেষ। 19 শতকে সংযোজন করা হয়েছে কাঠের সিলিংয়ে ইউরোপিয়ান কাচের কাজ। মেঝেতে যেটা রাখা সেটা 18 শতকের সিলিংয়ের অংশ। এবার আমরা রয়েছি ফুলমহলে। কেন এমন নাম জানা নেই। এই আমলে ফুল না দেখতে পেলেও যা আছে তা কিছু কম নয়। অর্থের মূল্যে তা অনেক বেশিই বরং। মহলটি তৈরি করেন 18 শতকে মহারাজা অভয় সিংজি। নিজের ব্যক্তিগত সলা পরামর্শের মহল ছিল এটি। সিলিংয়ে রয়েছে গোল্ড ফিলিগ্রি এবং মিরর ওয়ার্ক। ফিলিগ্রি মানে হলো সোনা বা রূপোর তারের সূক্ষ্ম কাজ। বুঝতে পারছেন কতটা মূল্যবান। 19 শতকে দেওয়ালে করা হয়েছে পেইন্টিং যা ভারতীয় ধ্রুপদী রাগের বিভিন্ন মুডের। রয়্যাল পোর্ট্রেটস এবং দেবদেবীর পেইন্টিং রয়েছে। এই মহলের কাজ ও ঐশ্বর্য মেহেরানগড় ফোর্টের একটি বিশেষ উল্লেখযোগ্য মহল করে তুলেছে। এবার আমরা চলে এসেছি মহারাজা তখত সিংজির শয়নকক্ষে। এটি তখত ভিলা। ভিলাটি সিলিং থেকে ফ্লোর পর্যন্ত বিভিন্ন পেন্টিংয়ে ভরিয়ে ফেলা হয়েছে। পেন্টিংয়ে হিন্দু দেবদেবী থেকে শুরু করে ইউরোপিয়ান লেডিস পর্যন্ত সবই আছে। ইউনিক হলো মেঝের কার্পেটটিও পেন্টিং। বিশেষ লক্ষণীয় কাঠের সিলিংয়ে ভার্নিশের পেন্টিং। এমনটা যে সম্ভব এই মহলে না এলে জানতে পারতাম না। আপনারা দেখেছেন কখনো ভার্নিশ দিয়ে পেন্টিং? মহারাজা তখত সিংজি ছিলেন শিল্পের একজন পৃষ্ঠপোষক। এবার রয়েছে সর্দার ভিলায়। এটি 18th সেঞ্চুরিতে তৈরি প্রাসাদের একটি অংশ। এই অংশটি 19th এবং 20th সেঞ্চুরিতে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এখানে প্রদর্শনে রাখা হয়েছে কাঠের দরজা এবং জানালা, যেগুলি কোনো এক সময় প্রাসাদের ব্যবহৃত অংশ ছিল। 19 শতকে নির্মিত এইসব কাঠের দরজার উপরে হাতির দাঁতের সূক্ষ্ম কাজ, ভার্নিশ এবং সূক্ষ্ম পেইন্টিং প্রশংসনীয়, অভাবনীয়। এই মহল থেকে দেখা যাবে যোধপুর ব্লু সিটি। এবার আমরা দেখছি ঝাঁকি মহল। ঝাঁকি মানে আপনার হিন্দিতে যেটা দেখা। এটি মহারাজা তখত সিংজির আমলে তৈরি করা হয় রয়্যাল লেডিদের জন্য। মহলটি আমি বাইরে থেকে দেখাচ্ছি। যে উঠোনে দাঁড়িয়ে আছি এই উঠোনে আয়োজিত কার্যকলাপ, অনুষ্ঠান দেখার জন্য বা তাতে দূর থেকে অংশগ্রহণ করার জন্য এই মহল তৈরি করা হয়। এই মহলেও আমরা একটি ছোট কোর্টইয়ার্ড বা টেরেস পার করে এসেছি। প্রাসাদের অন্যান্য অংশের মতোই এই প্রাসাদের বাইরের কাজ এবং খোদাই দেখার মতো। মুঘল আমল শুরু হতেই ভারতীয় নারীরা ধীরে ধীরে পর্দা বা এই ধরনের জালি জানালার পেছনে চলে যেতে থাকে। ফলে বিভিন্ন রয়্যাল আচার অনুষ্ঠানে তারা সামনে থেকে অংশগ্রহণে বা জনসাধারণের সামনে আসা থেকে বঞ্চিত হতে থাকে। প্রয়োজন পড়তে থাকে এই ধরনের তাকঝাঁক করার মতো প্রাসাদের, যেখানে আড়ালে থেকে মহিলারা বাইরের কার্যকলাপ দেখতে পারবেন। ঝাঁকি মহলে এখন প্রদর্শনে রাখা আছে মহিলাদের ব্যবহৃত শিশুদের জন্য দোলনা, পালঙ্ক এবং উৎসবে ব্যবহৃত দোলনা বা সেই সংক্রান্ত আরও যাবতীয় জিনিস। আমরা চলে এসেছি মতিমহলে। এই মহল প্রাসাদের প্রাচীনতম মহল। 1600 শতকে 16th সেঞ্চুরিতে এই মহল সাওয়াই রাজা সুর সিংজি তৈরি করেন নিজের জনসভার জন্য। যদিও মহল দেখেই বোঝা যায় এই জনসভাও রাজার নিমন্ত্রিত বা বিশেষ রয়্যাল জনগণকে নিয়েই হতো। রাতেও যে এই মহলে সলা পরামর্শের ব্যবস্থা ছিল তার প্রমাণ অসংখ্য প্রদীপ জ্বালানোর ব্যবস্থা। দেওয়ালে ছোট ছোট খুপড়িগুলো লক্ষ্য করুন।
বাকি রয়ে গেল দীপক মহল, যেটি খোয়াবগা কোর্টইয়ার্ডের অংশ। মহারাজা অজিত সিংজি 18th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন, যদিও পরবর্তীকালে তাখাত সিংজি তা রেনোভেটও করেন। ওই মহলটি প্রাসাদের প্রধান সভাগৃহ ছিল। প্রাসাদের ছাদে সেই অংশটি যেটির জায়ান্ট লোহার চাকা প্রবেশদ্বার থেকে দেখা যাচ্ছিল। প্রায় ঘন্টা 2 মেহরানগড় ফোর্ট এক্সপ্লোর করে এবার আমরা চললাম উমেদ ভবনের দিকে। মেহরানগড় ফোর্ট থেকে 8.5 কিলোমিটার দূরে উমেদ ভবন, সময় লাগবে 20 মিনিট। এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাইভেট প্যালেসগুলির মধ্যে একটি। প্রাসাদের একটি অংশ তাজ হোটেলকে দেওয়া হয়েছে। সম্পত্তি তো প্রচুর, দেখো না ঘরের সামনে লাল পাথর। এই পাথর খুদেও বানিয়ে নিয়েছেন। ব্যাস, প্রথমে খনিটাকে কবজা করেছে। খনি কি? এইটাই তো খনি। পাহাড়টা কেটে নিয়ে বানিয়ে নিয়েছে। পাহাড়টাকে কেটে নিয়ে বানিয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেল। আবার কি? রাজা রাজরাদের নিয়ে মন্দ লোকের মন্দ কথা আপনারা কান না দিলেই হলো। মহারাজা উমেদ সিংজির নামে এই প্রাসাদের নামকরণ। ইনি বর্তমান রাজা গজ সিংজির পিতামহ, মানে গ্র্যান্ডফাদার। প্রাসাদে রয়েছে 347টি ঘর এবং এটাই এখন যোধপুর রয়্যাল ফ্যামিলির বর্তমান বাসস্থান। প্রাসাদের একটি পার্ট যেমন তাজ হোটেলকে দেওয়া হয়েছে, তেমনি আরেকটি পার্ট মিউজিয়াম করা। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 60 টাকা। আমরা পৌঁছে গেছি উমেদ ভবনের পার্কিংয়ে। মহারাজা উমেদ সিংজি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1929 সালের 18 নভেম্বর, আর নির্মাণ কাজ সম্পন্ন করা হয় 1943 সালে। সব প্রাসাদ দুর্গের মতো এর পেছনেও একটি গল্প আছে। কিংবদন্তি অনুযায়ী কোনো এক সাধু অভিশাপ দিয়েছিলেন যে রাঠোর রাজবংশের সুশাসনের পর রাজ্যে খরা আসবে, এবং প্রতাপ সিংয়ের প্রায় 50 বছর রাজত্বের অবসানকালে যোধপুর 1920-র দশকে টানা 3 বছর ধরে তীব্র খরা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়। এই কষ্টের লাঘব চাইতে কৃষকরা তৎকালীন মহারাজা উমেদ সিংয়ের সাহায্য প্রার্থী হয়। যোধপুর মারওয়ারের 37তম রাঠোর শাসক উমেদ সিংজি কৃষকদের অর্থনৈতিক সাহায্য করতে এক বিলাসবহুল প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন। যুক্তি হল প্রাসাদ নির্মাণ কাজে 2000 থেকে 3000 গরিব মানুষের কর্মসংস্থান হবে। আবার মন্দ লোকের মন্দ কথা, মানে একে কি বলে, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। যাই হোক, দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের সাহায্যের জন্যই প্রাসাদ নির্মাণ ধীর গতিতে হয়। মানে 1929 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর 1943 সালে তা সম্পূর্ণ করা হয়। প্রাসাদটি নির্মাণের আনুমানিক ব্যয় ছিল 11 মিলিয়ন টাকা। সমালোচনার সম্মুখীন হলেও আশা করা যায় প্রাসাদ নির্মাণের উদ্দেশ্য সফল হয়েছিল। হয়েছিল কি? যাই হোক, যোধপুর ট্যুর এখানেই শেষ করছি। মিউজিয়ামের বিপুল কালেকশন এবং প্রাসাদের বহুল কারুকার্য ও প্রাচুর্য দেখতে আপনাকে নিজেকেই আসতে হবে। রাতের ডিনার রিগমোর হাভেলির পাশেই রাজপুতানা হোটেল নামে একটি রুফটপ রেস্টুরেন্টে করে নিলাম। এবার কালকের ট্যুরের জন্য সম্পূর্ণ রেস্ট চাই। কালকের ট্যুর দেখতে যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আর শেষ পর্যন্ত যখন সঙ্গ দিলেন, ভিডিওটি লাইক করবেন। ইনফরমেটিভ মনে হলে বাড়ির স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা আপনার ট্যুর প্ল্যানারের সঙ্গে। ভালো থাকুন, ভালো রাখুন।